আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। বাংলাদেশে একমাত্র দল হিসেবে আমরা 64 জেলার ডিসির মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম, কিন্তু দুঃখের সাথে প্রধান উপদেষ্টার কাছ থেকে বা তার কার্যালয়ের পক্ষ থেকে কোনো উত্তর আমরা পাইনি। আমরা তার কাছ থেকে জবাব পেয়েছি যে এই গণহত্যাকারী দল আগামীতে নির্বাচনে অংশ নিতে পারবে। আওয়ামী লীগ কোনো দল নয়, আওয়ামী লীগ একটি খুনি মাফিয়া এবং একটি গণহত্যাকারী গোষ্ঠী। ৭১-এর পরে শেখ মুজিবের নেতৃত্বে প্রায় ৩০,০০০ জাসদ এবং ওই সময়কার রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। ঠিক আমরা ২৪-এ দেখলাম ওই শেখ মুজিবের কন্যা ডাইনি শেখ হাসিনা, তার নেতৃত্বে ২০০০ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং ৩০,০০০ আহত যোদ্ধা। তো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। অনেকে আমাদের অফিসে এসেছে, আমরা কথা বলেছি, যারা গুরুতর আহত ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। আমাদের জীবনটা কি এতটাই মূল্যহীন এই সরকারের কাছে যে মাত্র ১ লাখ টাকা? ১ লাখ টাকা দিয়ে কি চিকিৎসা হয়? কারোর হাত ভেঙে গেছে, কারোর পা ভেঙে গেছে, কারোর চোখ নষ্ট হয়ে গেছে, একটা চোখের মূল্য কি ১ লাখ টাকা? আমরা সরকারকে বলেছিলাম এদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, চাকরি দিতে হবে, এদের ভাতা দিতে হবে, এদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই যে এত মানুষ এইভাবে যারা আহত হলো, কয়জনকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে? কয়জনকে? আমরা প্রশ্ন রাখছি। এই সরকার আহতদের পুনর্বাসন করতে পারে নাই। আমরা বলেছিলাম প্রত্যেকটা শহীদ পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। দিয়েছে? একটা জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছিল। এই ফাউন্ডেশনের কাজটা কি এখনো পর্যন্ত আমরা বুঝতে পারলাম না। জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম তিনি পদত্যাগ করলেন। দায়িত্ব নিয়েছিলেন শহীদ পরিবারকে ক্ষতিপূরণ দেবে, আহতদের পুনর্বাসন করবে, সেই কাজে ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করলেন। অবশ্যই এটি ভালো, বাংলাদেশে পদত্যাগ করার নজির নাই, তিনি নজির সৃষ্টি করেছেন। আর সেই জায়গায় আমি তাকে ধন্যবাদ দিই যে ব্যর্থ হয়ে তিনি পদত্যাগ করেছেন। এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক উপদেষ্টারা যারা কি কাজ করে আপনারা কেউ জানেন? অনেক উপদেষ্টার নাম পর্যন্ত আমরা জানি না। তারা কি আসলে দাপ্তরিক কাজ করছে নাকি করছে না আমরা সেটিও জানি না। আমাদের একজন আছে স্বরাষ্ট্র উপদেষ্টা, এতদিন দায়িত্ব পালন করছে, সাখাওয়াত সাহেবের পরে এখনো পর্যন্ত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা ঠিক করতে পারে নাই। চোরগুলো যখন ভারতে পালিয়ে গেছে, আমেরিকা, ইউরোপে, কানাডায় পালিয়ে গেছে, তখন তারা অপারেশন ডেভিল হান্টের ঘোষণা করেছে। ডেভিল কি একটা ধরা পড়েছে? ওই যে ডেভিল সাবের, ডেভিল মান্নান, ওদেরকে তো 2 জন উপদেষ্টা মিলে জামিন করিয়েছে। একজনের নাম আদিলুর রহমান শুভ্র, আর একজন আমাদের প্রিয় আপা রেজওয়ানা আপা। এই 2 জন মিলে জামিন করিয়েছে। এখন শোনা যাচ্ছে এই সাবের নাকি সভাপতি হবে নতুন আওয়ামী লীগের, ক্লিন ইমেজের আওয়ামী লীগের। আরে আওয়ামী লীগ যারা করেছে
ভালো মানুষ কয়জন ছিল? ওদের আবার কিসের ক্লিন ইমেজ? আমরা তারপরে বলছি, যারা সাধারণ ছিল, নিরীহ ছিল, যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালায়নি, তাদের উপর আমরা জুলুম করব না, তাদের সাথে আমরা অন্যায় করব না, আমরা তাদেরকে ছাড় দিব, তাদেরকে মাফ করব। কিন্তু কখন? গণহত্যার বিচার শেষ হওয়ার পরে। গণহত্যার বিচার শেষ হওয়ার আগে যতই ক্লিন ইমেজ হোক আর যে ইমেজই হোক, বাংলার মাটিতে আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। কথা ক্লিয়ার? প্রধান উপদেষ্টা হন আর যে উপদেষ্টা হন, কাউকে কোনো টাইম নাই। আওয়ামী লীগের পুনর্বাসন যেই করতে আসবে, জনগণ তাকে প্রতিহত করবে। আমার ভাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আর তোমরা এখন এই অবিপ্লবী সুশীল উপদেষ্টারা আওয়ামী লীগের পুনর্বাসন মারাও। এইসব পুনর্বাসন করতে দেওয়া যাবে না বন্ধুগণ। আপনারা দেখেছেন 18 সাল থেকে আমরা কিভাবে সংগ্রাম করেছি। আমাদের দলের অঙ্গ সংগঠনের 11 জন শহীদ হয়েছে, অসংখ্য সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছে। এই 24 সাল পর্যন্ত কখনো শুনেছেন নিয়োগ কেলেঙ্কারি? কখনো শুনেছেন ঘুষ বাণিজ্য? কখনো চাঁদাবাজির গল্প শুনেছেন? মিডিয়ার ভাইরা চ্যালেঞ্জ করে বলছে, কেউ যদি 1 টাকার চাঁদাবাজি প্রমাণ করতে পারেন, রাজনীতি ছেড়ে দিব। কথা স্পষ্ট। আমরা রাজনীতি করি দেশের জনগণের জন্য, রাজনীতি করি এদেশের মানুষের জন্য। আমরা অন্যের হক মেরে নিজেরা কোটিপতি হব সেই জন্য রাজনীতি করি না। অথচ এই যে জুলাই বিপ্লবে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, আমাদের ওই ছাত্র বন্ধুরা, আমি সারা বাংলাদেশের সকল সাধারণ ছাত্রদেরকে বলছি না, সমন্বয়ক নামধারী কিছু যাদের নাম পত্রপত্রিকায় উঠে আসতেছে, ওয়াসা কেলেঙ্কারি, বিশ্ববিদ্যালয়ের প্রভিসি কেলেঙ্কারি, এরকম বহু কেলেঙ্কারি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, হোয়াট ইজ দিস? আমরা কি এগুলো শুনতে চেয়েছিলাম নাকি শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম? আমরা ছিলাম না। আমরা মনে করেছিলাম ওরা আবাবিল পাখি, ওরা নেতৃত্ব দিয়েছে, ওদেরকে দেবতার মতন শ্রদ্ধা জানাতে হবে। কিন্তু সেই জায়গাটা তারা ধরে রাখতে পারে নাই। দুঃখ হয়, আফসোস লাগে। আমি তাদেরকে বলবো, এখনো সময় আছে, এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করে জনগণের কল্যাণে কাজ করেন। এইবার যদি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি, তাহলে আর কোনোদিন আমরা এই বাংলাদেশকে, এদেশের জনগণকে আমরা গঠন করতে পারবো না। এইবার আমাদের হাতে শেষ সুযোগ, এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি, আমরা চাই গণহত্যার বিচার, আমাদের 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার। 3 নম্বর দাবি হলো নির্বাচনী রোডম্যাপ। নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণ মানবে না। সংস্কারের 1 নম্বর উপাদান হলো নির্বাচন। সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ কালা হয়ে যায়, একদম ফ্যাকাশে হয়ে যায়। তারা ক্ষমতার লোভে পড়েছে। তারা মনে করছে যে ক্ষমতায় যতদিন থাকা যায় ধানাই পানাই করে, ওই ধানাই পানাই করে। কিন্তু ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল। দেখবেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের 1 বছর কোনো সমালোচনা ছিল না, সবাই মাথায় তুলে নাচতেছিল। 1 বছর পরে কি হলো? যে ফখরুদ্দিন মঈনুদ্দিন জনগণের সাথে বেঈমানি করে সে আরেকটি স্বৈরাচার হওয়ার পায়তারা করছিল, আরেকটি এরশাদ হওয়ার পায়তারা করছিল। বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিয়েছে, ওরা পালিয়েছে। সুতরাং এই উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান, তারা ফখরুদ্দিন মঈনুদ্দিনকে দেখে শিক্ষা নেন। ক্ষমতা কখনোই কুক্ষিগত করে ধরে রাখা যায় না। শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেন। পাশাপাশি বাংলাদেশের যে অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামিক দল, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের সমস্ত ইসলামিক দল, বাম প্রগতিশীল শক্তি,
তাদের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে, আওয়ামী লীগকে দেখে শিক্ষা নেন। আজকে আপনাদের অনেকের বিরুদ্ধে গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় চাঁদাবাজি দখলদারিত্বের অভিযোগ। আপনারা তো ভোটদানে ভূমিকা রেখেছেন, আপনারা তো এদেশের জনগণের কাছে মজলুম হিসেবে আপনারা স্বীকৃতি পেয়েছিলেন। সুতরাং আপনাদের নামের আগে চাঁদাবাজ দখলদার যুক্ত হোক, সেটি আমরা শুনতে চাই না। আমি আমাদের দল গণ অধিকার পরিষদের কথাও বলেছি। আমি বাংলাদেশের ফাঁসিবাদ বিরোধী সকল দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বলবো, আপনারা এক এবং ঐক্যবদ্ধ থাকুন, আপনারা জনগণের পাশে থাকুন, জনগণের কাতারে থাকুন। ওই আওয়ামী লীগের স্টাইলে যদি আমরা রাজনীতি করতে চাই, আমাদের পতন আওয়ামী লীগের মতন হবে। আমরা সেই ধরনের রাজনীতি বাংলাদেশে চাই না। সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা নতুন করে বাংলাদেশটা আমরা গঠন করি। সংগ্রামী সাথী বন্ধুগণ, এইবার আসি আফগানিস্তান, এখন সাবেক উপদেষ্টা এনসিপির আহ্বায়ক, তাকে আমরা কেন উপদেষ্টা বানিয়েছিলাম? যে তিনি জনগণের সাথে সংস্কার করবেন, তিনি গণহত্যার বিচার করবেন, তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন। আজকে তিনি যখন ক্ষমতায় ছিলেন তার বিচার শেষ করতে পারেন নাই, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন নাই, তিনি পদত্যাগ করেছেন। সরকারে থেকে যে কাজ করা নাহিদ ইসলামকে বলবো, আপনি ভুল করেছেন। আপনি যদি গণহত্যার বিচারটা ঠিক মতো করতে পারতেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার শেষে একটি নির্বাচন উপহার দেশের জনগণকে দিতে পারতেন, তাহলে আজীবন দেশের মানুষ আপনাকে মনে রাখত। কিন্তু আপনি সেটি করতে পারেন নাই, এটি আপনার ব্যর্থতা। হয়তো আজকে মনে হতে পারে আমি ভুল বলছি, আমি দৃঢ় বিশ্বাস করি 5 বছর 10 বছর পরে হলেও আপনি বুঝতে পারবেন যে আপনি ভুল করেছেন। পাশাপাশি এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের যে স্বপ্ন দেখছেন, স্পষ্ট কথা, যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন, যদি সমস্ত রাজনৈতিক দলকে ডেকে জাতীয় সংলাপের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন না করেন, তাহলে ধরে নিব যে তিনি আসলে আওয়ামী লীগের পথে হাঁটছেন। খুব সহজ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খুব সহজ। তিনি একটি জাতীয় সংলাপ ডাকবেন, সকল দল যাবে এবং সবার কাছ থেকে মতামত জানতে চাইবে যে তোমরা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাও নাকি পুনর্বাসিত করতে চাও। আমি তিনি বিশ্বাস করি বাংলার মাটিতে কোন দলের সাহস নাই এই মুহূর্তে বলা যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে। কোন দল বলতে পারবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, বলতে পারবে? কিন্তু এই সরকারের উপদেষ্টারা সেই উদ্যোগ নিচ্ছে না। আগামীকাল ডাকুক আমাদেরকে, প্রত্যেকটা দল বলবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আমাদের স্পষ্ট কথা, আপনারা অন্য জায়গায় ব্যর্থ হন, মাফ করে দিব, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আপনারা ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেন, তাহলে কেউ এই মন্ত্রীপাড়ায় ঘুমাইতে পারবেন না, কোন উপদেষ্টা বাড়ি ঘরে থাকতে পারবেন না। আমরা বিপ্লব করেছি, কথাবার্তা একটু বিপ্লবী হবেই, মাইন্ড করবেন না। আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, এরপরে প্রয়োজনে আপনাদের গলায় আমরা ফুলের মালা দিব। কিন্তু যে কথাবার্তা আমরা শুনতেছি, আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন না, কিন্তু আমরা বাধ্য করব, প্রয়োজনে ওই যমুনা ঘেরাও করা হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে। গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জন্ম নেওয়া দল, সুতরাং নতুন করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরা সেই লড়াই করতে প্রস্তুত রয়েছি। বন্ধুগণ, এই যে অভ্যুত্থানের পরেও এইভাবে প্রতিবাদ করতে হবে, এটি আসলে কখনো মাথায় ছিল না। ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ জনগণের পালস বুঝে কাজ করবে, কিন্তু কতটুকু আসলে পালস বুঝে কাজ করছে আপনারা সকলেই দেখেছেন। উপদেষ্টারা যদি আজকে রাস্তায় বের হতো, একজন রিক্সা চালক, ভ্যান চালক তাদের কাছে জিজ্ঞেস করত যে ভাই তুমি কি চাও, তুমি কেমন আছো,
এটি জিজ্ঞেস করলে কিন্তু তারা উত্তর পেয়ে যেত যে আসলে আমাদের কি করা দরকার। তারা কি করে, যে সচিবালয়ের পাশে ওই মন্ত্রীপাড়ার বাড়ি থেকে বের হয়, সচিবালয়ে ঢোকে, এরপরে বিকাল 5টায় আবার বাসায় গিয়ে চা নাস্তা খায়, আরামে এসে জীবন কাটাচ্ছে। তাদের দরকার ছিল গ্রামগঞ্জে যাওয়া, পাড়া মহল্লায় যাওয়া, যে সেখানকার পরিস্থিতি কেমন। যদি আপনি জনবান্ধব সরকার হতেন তাহলে আপনি সেটি করতে পারতেন। আমরা মনে করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা হবেন হযরত ওমরের মতন শাসক, কিন্তু সেটি আমরা লক্ষ্য করছি না। তিনি হযরত ওমর হতে পারেন নাই। খুব কষ্ট লাগছে অত্যন্ত। তার যে ইমেজ, তিনি চাইলে বাংলাদেশকে নতুনভাবে তিনি গঠন করতে পারতেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, যতদিন লাগে কাজ করেন। কিন্তু এখন বাধ্য হয়ে বলছি নির্বাচন দেন। দেখেন, এই যে এখন আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, এই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নাই। সেনাবাহিনী যদি ভূমিকা না রাখত, কোন অভ্যুত্থান বাংলাদেশে হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল ওই আওয়ামী লীগের দিকে, ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করেছে, তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো, সেনাবাহিনীকে বিতর্কিত করা, এই চেষ্টা যারা করছে তারা মূলত আরেকটি ১/১১ ফিরিয়ে আনতে চায়। তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে তারা আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন তৈরি করতে চায়। দেশের জনগণকে বলবো, এই ফাঁদে আপনারা পা দিবেন না। ১/১১ আসলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনৈতিক দল এবং এদেশের জনগণ। সুতরাং কোনোভাবেই আরেকটি ১/১১ বাংলাদেশে আনা যাবে না। এখন বর্তমান যে পরিস্থিতি দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক মতবিরোধ। যদি এই ধরনের পরিস্থিতি চলতেই থাকে তাহলে বাধ্য হয়ে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে, কারণ দেশ তো চালানো লাগবে। সুতরাং আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, হানাহানি, কাটাকাটি, অনৈক্য, এগুলো আপনারা বন্ধ করেন। আজকে এনসিপি নেতারা কখনো জামাতের বিরুদ্ধে, কখনো বিএনপির বিরুদ্ধে, কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এগুলো অনুচিত। এখন সময় জাতীয় ঐক্যের, যেটি আমাদের হাবিবুর রহমান রিজভী সাহেব বলেছেন যে এখন একমাত্র কাজ হলো জাতীয় ঐক্য সৃষ্টি করা, সংহতি প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা লক্ষ্য করছি সেদিকে সরকারের উদ্যোগ নাই। আমাদের একটি সংবিধান ছিল, সেই সংবিধানে প্রায় আপনার 80% ভালো কথাবার্তা ছিল, সেটা কি বাস্তবায়ন হয়েছে? সুতরাং এখন যতই দলিল তৈরি করেন, প্রস্তাবনা তৈরি করেন, এগুলোতে কাজ হবে না যদি আমাদের ভিতরে বিভেদ থাকে, বিচ্ছেদ থাকে। আমি প্রধান উপদেষ্টাকে বলবো, সকল দলকে ডাকেন এবং ডেকে আপনি তাদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন এবং রাষ্ট্র সংস্কারের কি করতে চান আপনি সেখানে গোল টেবিল আলোচনা করেন। প্রয়োজনে টানা সপ্তাহব্যাপী আলোচনা হবে, সপ্তাহব্যাপী আলোচনা, সেখানে ফয়সালা হবে যে আগামী রাষ্ট্র কিভাবে চলবে। সেটি না করে আপনারা যে কমিশন গঠন করেছেন, এই কমিশন গঠনের ব্যাপারে তো আমাদের কোনো ঐক্য ছিল না। আপনারা একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছেন, এই কমিশন গঠনে আমাদের মতামত দেওয়া হয়েছে, যেহেতু মতামত নেয়নি কারণে। সুতরাং আমি অন্যান্য উপদেষ্টাদেরকে বলবো, আওয়ামী লীগের প্রতি প্রীতি ভালোবাসা না দেখিয়ে ডক্টর ইউনূসকে ভালোভাবে পরামর্শ, ফারুকের মতন আওয়ামী নেতাদেরকে উপদেষ্টা পরিষদে রেখে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না। এখনো পর্যন্ত পুলিশের 80% আওয়ামী লীগের, এই সচিবালয় আওয়ামী লীগে ভরা। আওয়ামী লীগের সুবিধাভোগীরা ডিসি হয়েছে, এসপি হয়েছে, সচিব হয়েছে। আমাদের 3 জন ছাত্র উপদেষ্টা, আমরা মনে করেছিলাম যে তারা অন্তত এগুলো বন্ধ করবে, কিন্তু তাদের দপ্তরেও ওই আওয়ামী আমলের সুবিধাভোগী সচিবরা নিয়োগ পেয়েছে। দুঃখ লাগে। খোঁজ দেখেন যে কোন ছাত্র উপদেষ্টা আওয়ামী লীগের দামি এমপিকে পাশে বসিয়ে প্রোগ্রাম করছে। খোঁজ দেখেন আপনারা সাংবাদিক ভাইরা,
আমি একদিন এই কথা বলে শেষ করব। প্রেস ক্লাব থেকে বের হয়েছে একটি প্রোগ্রাম করে, আমার কাছে একজন সাংবাদিক দৌড়ে আসলেন, দৈনিক ইনক্লাবের। তিনি বললেন, ভাই, অমুক উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তার দপ্তরে আওয়ামী লীগের সুবিধাভোগী সচিব নিয়োগ পেয়েছে। পাশে দুইজন ডিজিএফ এর কর্মকর্তা দাঁড়িয়েছিল, তাদের একজনের বাসা ঝিনাইদহ। তো দুইজন আলাপ করছে, বলছে রাশেদের বাসা তো ঝিনাইদহ, মানে আরেকজনকে বলছে। তো আসলেন, আমি তখন ওই সাংবাদিককে বললাম, আসেন, আপনাদের কাছে যে তথ্য আছে এই ডিজিএফ এর কর্মকর্তার কাছে দেন, আমার কাছে বললে লাভ নেই। তো এই হচ্ছে অবস্থা। এইভাবে কি রাষ্ট্র চলতে পারে? আজকে ছাত্র উপদেষ্টারা দামি এমপিকে পাশে বসিয়ে তারা প্রোগ্রাম করছে, এই জন্য কি গণ অভ্যুত্থান হয়েছিল? আজকে আরেকজন ছাত্র উপদেষ্টা, তার বিষয়ে বলি শেষ